শালের বিয়েতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। 3 দিন থেকে বিয়ে বৌভাতের অনুষ্ঠান মিটিয়ে আজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কাল থেকে অফিস যেতে হবে বলে। অপর্ণা মানে আমার স্ত্রী, সে তার বাপের বাড়িতে থেকে গেছে, অষ্টমঙ্গলা মিটিয়ে ফিরবে। আমি কেশব। স্টেশনে এসে টিকিট কেটে দুপুরের সময় প্ল্যাটফর্মে এত ভিড় দেখে মনে মনে ভাবলাম হয়তো আগের ট্রেনটা লেটে আসছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিনিট 5 পর ঘোষণা হলো আগের স্টেশনে ট্রেন অবরোধ হয়েছে, অবরোধ না ওঠা পর্যন্ত আপ ডাউনে কোনো ট্রেন চলাচল করবে না। প্ল্যাটফর্মে ভিড় বাড়ছে দেখে মনে মনে ভাবলাম অপর্ণা বারবার বলেছিল, খেয়ে উঠেই বেরোচ্ছ কেন, একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে তো যেতে পারতে। অপর্ণাকে বলেছিলাম দুপুরের দিকে ট্রেনটা ফাঁকা থাকে, তাই ফাঁকায় ফাঁকায় চলে যেতে পারবো। এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে অপর্ণার কথা শুনলেই ভালো হতো। প্ল্যাটফর্মের এ মাথা ও মাথা একবার তাকিয়ে মনে মনে ভাবলাম দুপুরের দিকে অবরোধ আর কতক্ষণ চলতে পারে, বড় জোর 1 ঘন্টা। এখন বাস রাস্তায় গিয়ে যদি বাস পাইও, বাড়ি যেতে যেতে ঘন্টা 4 লেগে যাবে। তার থেকে যদি 1 ঘন্টা পরে ট্রেন আসে, তাতে গেলে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। জার্নিটাও হবে অনেক আরামদায়ক। প্ল্যাটফর্মে কোথাও বসার জায়গা ফাঁকা নেই দেখে ব্রিজের ধাপে বসবো বলে এগিয়ে চললাম। ব্রিজের কাছে এসে দেখি পরপর সিঁড়ির ধাপগুলোতে বয়স্ক লোকজন থেকে শুরু করে অল্প বয়সী ছেলেমেয়েরা ওঠানামার একটু জায়গা রেখে 2 ধারে বসে আছে। আমি সেই ওঠানামার ফাঁকা জায়গাটুকু দিয়ে বেশ খানিকটা উপরে ওঠার সময় দেখলাম একটা 4-5 বছরের মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর কি যেন একটা বলছে। এতটুকু একটা বাচ্চা মেয়েকে কাঁদতে দেখে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে এখানে বসিয়ে রেখে টিকিট কাটতে গেল, এখনও এলো না, আমার খিদে পেয়েছে, হয়তো তোমার মা কারোর সাথে কথা বলছে, এক্ষুনি এসে যাবে, তুমি কেঁদো না বলে বললাম, ঠিক আছে আমি তোমার পাশে বসছি যতক্ষণ তোমার মা না আসে। মেয়েটি এবার কান্না থামিয়ে বলল, মা তো অনেক আগে আমাকে এখানে বসিয়ে টিকিট কাটতে গিয়েছিল, টিকিট কাউন্টার কি অনেক দূরে? কথাটা শুনে খটকা লাগলো। মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তোমার মা তোমাকে এখানে বসিয়ে টিকিট কাটতে যাওয়ার আগে কি কিছু বলেছিল? মেয়েটি বলল, আমি এখানে না বসতে চেয়ে মার সাথে যেতে চেয়েছিলাম, মা বলল এতটা সিঁড়ি ভেঙে আবার যাবি আসবি, তার থেকে তুই এখানে বস, আমি তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসি। তারপরও আমি বলেছিলাম আমি এখানে একা একা বসে থাকলে আমার ভয় করবে। তখন মা বলল, ভয় করবে কেন, তোর বন্ধু কৃষ্ণ আছে না, সে তোকে ঠিক রক্ষা করবে, তুই বস বলে মা আমাকে এখানে জোর করে বসিয়ে রেখে টিকিট কাটতে চলে গেল। এদিক ওদিক তাকিয়ে বললাম, তোমার কৃষ্ণ বন্ধু কোথায়, আশেপাশে আছে? মেয়েটি এবার বলল, আমার বন্ধু তো ভগবান, মা বলে যখন ভয় করবে তখন বন্ধুর নাম করে ডাকলে বন্ধু এসে ঠিক ভয় ভাঙিয়ে দেবে। বললাম, তোমার কি এখনো ভয় করছে? না বলে মেয়েটি বলল, মা যখন বসিয়ে দিয়ে গিয়েছিল তখন সব ফাঁকা ছিল, তারপর এত লোক দেখে ভয় করছিল বলে কৃষ্ণকে ডাকতে ডাকতে কাঁদছিলাম, তখন তো তুমি আমার পাশে এসে বসলে, এখন আর ভয় করছে না। আমি মেয়েটির কথা শুনে একটু অবাক হয়ে বললাম, তোমার নাম কি? মেয়েটি বলল, পিউ। পিউকে বললাম, তোমার বাবা বা মায়ের কোনো ফোন নাম্বার মনে আছে? পিউ বলল, বাবা তো আমাদের সাথে থাকে না, মার নাম্বারও আমাকে কোনোদিন বলেনি। একটা দীর্ঘশ্বাস ফেলে পিউকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমাদের সাথে থাকে না মানে? মার কাছে শুনেছি আমার যখন 1 বছর বয়স তখন বাবা আমাদের ছেড়ে কোথায় যেন কাজ করতে গিয়েছিল, সেখান থেকে আর ফেরেনি। বললাম, তোমার মা নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে? মা তো খুব ভালোবাসে, শুধু মাঝে মাঝে কাঁদে আর বলে তোকে একদিন আমিও ছেড়ে কোথাও চলে যাব। কথাটা বলেই পিউ আমার দিকে ফিরে বলল, আমার মা আমাকে ছেড়ে চলে যায়নি তো। কি উত্তর দেব বুঝতে না পেরে উঠে দাঁড়িয়ে পিউকে হাত ধরে তুলে বললাম, তুমি বলছিলে না তোমার খিদে পেয়েছে, চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। পিউ আমার দিকে তাকিয়ে শুধু একটু হাসলো। হোটেলে গিয়ে পিউকে যখন বললাম, মাছে তো কাঁটা, তুমি মাংস খাবে? পিউ না বলে বলল, ডিম খাবো। পিউ যখন ডিম ভাত খাচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায় তুমি বলতে পারবে? পিউ খেতে খেতে হ্যাঁ বলে বলল, প্রফুল্ল ঘোষ রোড, ঘোষপাড়া। হোটেলওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এখানে ঘোষপাড়া প্রফুল্ল ঘোষ রোড কোথায় বলতে পারবেন?
হোটেলওয়ালা না বলে বলল, আপনি টোটোওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। পিউকে এবার জিজ্ঞাসা করলাম, তুমি ঘোষপাড়ার প্রফুল্ল ঘোষ রোড ঠিক চিনতে পারবে তো? পিউ মাথা নেড়ে হ্যাঁ বলে আবার খেতে লাগলো। আমি হোটেলওয়ালাকে ডিম ভাতের দাম দিয়ে পিউকে বললাম, তুমি খেতে লাগো, আমি তোমার প্রফুল্ল ঘোষ রোডটা কোথায় খোঁজ নিয়ে আসি। 3-4জন টোটোওয়ালাকে ঠিকানাটা জিজ্ঞাসা করার পর একজন বলল, চিনি, একটু দূরে, 50 টাকা ভাড়া লাগবে। ঠিক আছে বলে টোটো চালক ছেলেটিকে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি বাচ্চাটাকে নিয়ে আসি। আমি আবার হোটেলে এসে দেখি পিউয়ের খাওয়া হয়ে গেছে, সে হাত মুখ ধুচ্ছে। আমি আমার পকেট থেকে রুমালটা বার করে পিউয়ের হাত মুখ মুছিয়ে দিয়ে বললাম, চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। পিউ একগাল হেসে বলল, চলো। ঘোষপাড়ার প্রফুল্ল ঘোষ রোডে টোটোওয়ালা ছেলেটি আমাদের নামিয়ে দিয়ে চলে গেলে পিউকে জিজ্ঞাসা করলাম, তোমাদের বাড়ি চিনতে পারবে তো? পিউ হ্যাঁ বলে বলল, সামনে ওই গলিটার ভিতর কয়েকটা বাড়ির পরে, আমার সাথে এসো। পিউ একটা তালা বন্ধ করা ঘরের সামনে দাঁড়িয়ে বলল, এই বাড়িটায় আমি আর আমার মা থাকি, কিন্তু মা তো এখনও আসেনি, তালা দেওয়া। বললাম, এটা কি তোমাদের বাড়ি? পিউ না বলে বলল, আমরা তো ভাড়া থাকি। বললাম, তোমাদের বাড়িওয়ালা কোথায় থাকেন? পিউ পাশের বাড়িটা দেখিয়ে দিলে চলো বলে পিউকে নিয়ে বাড়িওয়ালার ডোরবেলটা বাজানোর কয়েক মুহূর্ত পর একজন মাঝবয়সী ভদ্রলোক দরজা খুলে পিউকে দেখে বলল, তোরা তো চলে গিয়েছিলিস, ফিরে এলি কেন? বলেই বললেন, তোর মা কোথায়? পিউয়ের দিকে একবার তাকিয়ে ভদ্রলোককে বললাম, চলে গিয়েছিল মানে? ভদ্রলোক বললেন, আজ সকালেই তো ওর মা বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। বললাম, চলে গেছে মানে? ভদ্রলোক বেশ রাগ দেখিয়ে বললেন, চলে গেছে মানে 5 মাসের ভাড়া বাকি ছিল, তাই বলেছিলাম ভাড়া যদি দিতে না পারো ঘর ছেড়ে দাও। প্রায় দিন এই ঘর ভাড়ার টাকা নিয়ে অশান্তি হতো। গতকাল পর্যন্ত ভাড়া দেওয়ার সময়সীমা ছিল, সেটা দিতে পারেনি, তাই আজ সকালে ঘর ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে গিয়েছিল। কথাগুলো বলে ভদ্রলোক আমাকে ভালো করে দেখে বললেন, কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখিনি, আমাকে আপনি চিনবেন না। কথাটা বলতেই ভদ্রলোক বললেন, আপনি কি পিউয়ের কেউ হন? ভদ্রলোকের সঙ্গে কথা বাড়িয়ে লাভ হবে না ভেবে পিউয়ের হাত ধরে সেখান থেকে চলে আসতে আসতে ভাবতে লাগলাম, এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? ঠিক তখনই পিউ আমার হাত ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সত্যি সত্যি মা কি তাহলে আমাকে ছেড়ে কোথাও চলে গেল? এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চা মেয়েকে কি উত্তর দেব বুঝতে না পেরে একটু ভেবে বললাম, তোমার মাকে একমাত্র খুঁজে দিতে পারে পুলিশ, তুমি কি পুলিশের কাছে যাবে? পিউ আবার কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, যাব। একটা টোটো আসছে দেখে তাকে থামিয়ে বললাম, থানার দিকে যাবেন? টোটো চালক উঠুন বললে আমি আর পিউ তাতে উঠে বসলাম। থানায় এসে শুনলাম সিআই সাহেব রাউন্ডে গেছেন, একজন এসআই আছেন। এসআই সাহেবের সামনে পিউকে নিয়ে গিয়ে স্টেশন থেকে শুরু করে ঘোষপাড়া বাড়ি পর্যন্ত সব ঘটনা অফিসারকে জানিয়ে বললাম, ওর মায়ের একটা নিখোঁজ ডায়েরি করতে পারি কি? অফিসার পিউকে ভালো করে দেখে ওকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? পিউ ওর নাম বললে অফিসার আমাকে বললেন, নিখোঁজ ডায়েরি করতে গেলে একটা ফটো লাগে, আর 24 ঘন্টা না গেলে নিখোঁজ ডায়েরি হয় না। তাছাড়া বাড়িওয়ালা যখন বলেছে ঘর ছেড়ে দিয়ে ওর মা চলে গেছে, তখন এটা নিখোঁজ না, ওর মা স্বেচ্ছায় চলে গেছে। বললাম, তাহলে এই বাচ্চাটার কি হবে? আপাতত আপনার কাছে রাখুন। বলে অফিসার বললেন, আপনার আধার কার্ডের সঙ্গে আপনি যেভাবে ওকে পেয়েছেন সেটা লিখে ফোন নাম্বার সহ জমা দিয়ে ওকে নিয়ে গিয়ে রাখুন, যতদিন না ওর মাকে খুঁজে পাওয়া যায়। বললাম, স্যার আমি কি করে ওকে এখন নিয়ে যাব? আমি তো কলকাতায় যাব, সেখানে আমি একা, আমার অফিস আছে, ওকে দেখবে কে? অফিসার বললেন, এখানে কোথায় এসেছিলেন? বললাম, শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে। তাহলে তো আপনার মিসেস এখন এখানে। বলে অফিসার বললেন, মেয়েটাকে আপনার মিসেসের কাছে রেখে আপনি চলে যান, শুধু লেখার সময় আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটাও লিখে দেবেন। ঝামেলায় পড়ে গেছি বুঝতে পেরে পিউয়ের দিকে তাকাতেই ওর অসহায় মুখটা দেখে বললাম, তুমি বসো, আমি আধার কার্ডটা জেরক্স করে একটা কাগজ কিনে নিয়ে আসি। পিউ মাথা নাড়লে আমার ব্যাগটা ওর কাছে রেখে পকেট থেকে ওয়ালেটটা বার করে ফটোকপি করে রাখা আধার কার্ডটা বার করে নিয়ে চললাম জেরক্স করতে। অফিসারের কাছে কাগজ জমা দিয়ে পিউকে নিয়ে বাইরে এসে
ছোট শালা দেবুকে ফোন করে বললাম, আমি থানার সামনে দাঁড়িয়ে আছি, তুমি কি একটু আসতে পারবে? দেবু শুধু বলল, আপনি ওখানে কি করছেন? বললাম, তুমি এসো, সব বলছি। মিনিট 5-7 থানার গেটের সামনে দাঁড়িয়ে থাকার পর দেবু এলে তাকে সব ঘটনা বলার পর বললাম, থানায় অফিসার বলেছেন যতদিন না ওর মাকে পাওয়া যায় ততদিন ওকে আমাদের কাছে রাখতে। এখন তুমিই বলো, সব জানার পর এরকম একটা বাচ্চা মেয়েকে একা ফেলে চলে যাওয়া যায়? দেবু পিউকে দেখছে, দেখে বললাম, আমার এখন চিন্তা হচ্ছে একে বাড়ি নিয়ে গেলে তোমার দিদি আবার কি রিয়্যাক্ট করবে কে জানে। দেবু পিউয়ের দিকে তাকিয়ে বলল, আপনি যেটা করেছেন একদম ঠিক। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এটাই করতাম। সব জানার পর কখনোই এরকম একটা বাচ্চাকে ফেলে রেখে চলে যাওয়া যায় না। দিদির কথা অত ভাববেন না, সব তো আমি শুনলাম, দিদিকে ঠিক আমি ম্যানেজ করে নেব। বললাম, তাহলে তো ভালোই হয়, কিন্তু প্রায় 2 বছর তোমার দিদির সাথে আমার বিয়ে হয়েছে। 1 বছর পর থেকে যখনই বাচ্চা নেওয়ার কথা বলি তোমার দিদি বলে এখন না। এরকম একটা অবস্থায় পিউকে দেখে আবার কিছু বলবে না তো? বলেই বললাম, বুঝতেই তো পারছো, থানায় আমার আধার কার্ড, বাড়ির ঠিকানা সব দেওয়া আছে। দেবু একটু হেসে বলল, দিদিকে দেখছি আপনি খুব ভয় পান। অশান্তির ভয়কে না করে বলো। তাছাড়া তোমার দিদি তো পানের থেকে চুন খসলেই আমাকে ব্যাককেলে বলে। এখন সেটা ভালোবেসে বলে না রাগ করে বলে সেটা কি করে বলবো? বলে বললাম, এমনিতে তোমার দিদি খুবই ভালো, কিন্তু ওই যে যদি ভুল বোঝে। দেবু হাসতে হাসতে বলল, ওকে নিয়ে চিন্তা করবেন না। এখন আপনি কি স্টেশন যাবেন নাকি আমাদের বাড়ি পর্যন্ত যাবেন? বললাম, ওকে তো তোমাদের বাড়িতে গিয়ে তোমার দিদির কাছে রেখে আসতে হবে। সে ব্যবস্থাটা আমি করলে বরং সুবিধা হবে। বলে দেবু বলল, ওকে মাঝখানে বসিয়ে নিয়ে চলুন, আপনাকে স্টেশনে নামিয়ে দিয়ে আসি। খানিকটা নিশ্চিন্ত হয়ে পিউকে দেবুর পিছনে বসিয়ে আমি উঠে বসলাম। স্টেশন এলাকা ফাঁকা দেখে বাইরে দাঁড়িয়েই বুঝতে পারলাম ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মোটরসাইকেল থেকে নেমে পিউকে বললাম, তুমি তাহলে এখন মামার সাথে যাও, আমি 3 দিন পর আসব। আমার কথা শুনে পিউ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দেখে বললাম, তুমি চিন্তা করো না, মামা খুব ভালো, আমি কদিন পর এসে তোমাকে নিয়ে যাব। দেবুকে বললাম, ভাই তুমি কিন্তু তোমার দিদিকে একটু ম্যানেজ করে নিও, যাতে পরে এসে ওকে আমি নিয়ে যেতে পারি। আপনি চিন্তা করবেন না, ও আমি ঠিক করে নেব। বলে পিউকে বলল, তুমি আরেকটু এগিয়ে এসে আমার কোমরটা ভালো করে ধরে রাখো। বলে গাড়ি স্টার্ট দিয়ে স্টেশন চত্বর ছেড়ে আস্তে আস্তে চলে গেল। আমি একটা টেনশন নিয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম। দেবু ফোন করছে না দেখে 7:30টার দিকে দেবুকে ফোন করে জিজ্ঞাসা করলাম, ওদিকটার খবর কি? দেবু বলল, পিউ এসে কাঁদছিল দেখে দিদি আর মা আমাকে জিজ্ঞাসা করেছিল, মেয়েটাকে তুই কোথা থেকে নিয়ে এলি? তখন আপনি আমাকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো তাদের সব বললে দিদি শুধু বলেছে, স্টেশনে এত লোক থাকতে তোর জামাইবাবুকে এগিয়ে গিয়ে মেয়েটাকে উদ্ধার করতে হলো। তবু ভালো, থানায় একটা রিপোর্ট করে এসেছে। বললাম, আর কিছু বলেনি? বলেছে বলে দেবু বলল, তোর জামাইবাবু তোকে ডেকে মেয়েটাকে পাঠিয়ে দিতে পারলো, 2টো জামা প্যান্ট কিনে দিতে পারেনি? মেয়েটা 1 জামা প্যান্ট পরে থাকবে নাকি? সাধে কি লোকটাকে ব্যাককেলে বলি? একটা শান্তির নিঃশ্বাস ছেড়ে দেবুকে বললাম, আমি তোমাকে অনলাইনে এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি পিউয়ের 2টো জামা প্যান্ট কিনে এনে দাও। দিদি 1000 টাকা দিয়েছিল, ওতে কেনা হয়ে গেছে। বলে দেবু বলল, আপনি মিছিমিছি দিদিকে নিয়ে টেনশন করছিলেন, আপনার পিউ তো এখন দিদির সাথে হেসে হেসে কথা বলছে। চোখ দুটো বন্ধ করে খানিকটা নিশ্চিন্ত হয়ে দেবুকে বললাম, ঠিক আছে তাহলে, বৃহস্পতিবার অফিস করে রাতে তোমাদের বাড়িতে যাব, এখন ছাড়লাম। বলে ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম, পিউকে এখানে নিয়ে এসে স্কুলে ভর্তি করে দেব। শুনছিলেন আজকের গল্প ব্যাককেলে, কলমে সুপ্রিয় ভট্টাচার্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।